একটি রাষ্ট্রের আসল চরিত্র এবং তার গণতান্ত্রিক মূল্যবোধের প্রকৃত চেহারা তখনই নগ্নভাবে উন্মোচিত হয় যখন সেখানে ক্ষমতার পালাবদল ঘটে। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘ 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের শাসনের পতন ঘটিয়ে কট্টর হিন্দুত্ববাদী দল অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই পুরো পশ্চিমবঙ্গ যেন আক্ষরিক অর্থেই মুসলিমদের জন্য এক জ্বলন্ত জাহান্নামে পরিণত হয়েছে। দর্শক, আজ আমরা এমন এক ভয়াবহ দ্বিমুখী নীতি, রাজনৈতিক প্রতিহিংসা এবং সাম্প্রদায়িক ধ্বংসযজ্ঞের নির্মোহ বিশ্লেষণ করব, যা দেখলে শিউরে উঠবে যে কোনো বিবেকবান মানুষ। এই পুরো চিত্রটি গভীরভাবে বিশ্লেষণ করলে আমরা ভারতের চরম ভণ্ডামি ও দ্বিমুখী আচরণের একটি বীভৎস রূপ দেখতে পাব। দর্শক, একটু চিন্তা করে দেখুন, বাংলাদেশে যদি কোনো বিচ্ছিন্ন ঘটনায় একজন সংখ্যালঘু হিন্দু কোনোভাবে আক্রান্ত হন বা কোনো গুজবের ভিত্তিতে মন্দিরে ইটপাটকেল পড়ে, তবে পুরো ভারতের মিডিয়া, বিশেষ করে তাদের কট্টরপন্থী গদি মিডিয়া বা কর্পোরেট গণমাধ্যমগুলো যেন আকাশ পাতাল এক করে ফেলে। তারা দিনরাত প্রাইম টাইম টক শোতে ফেক নিউজ, বানোয়াট ভিডিও আর মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্বমঞ্চকে প্রমাণ করার চেষ্টা করে যে বাংলাদেশে সংখ্যালঘুরা মোটেও নিরাপদ নয়। ভারত সরকার তখন বাংলাদেশের জন্য মানবাধিকারের সবচেয়ে বড় ঠিকাদার হয়ে বসে। অথচ আজ যখন তাদের নিজের দেশে খোদ পশ্চিমবঙ্গের বুকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে লাখ লাখ মুসলিমের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং পবিত্র মসজিদগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে অগ্নিসংযোগের মাধ্যমে শেষ করে দেয়া হচ্ছে, তখন সেই ভারতীয় মিডিয়া এবং মানবাধিকারের ধান্দাবাজিরা সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে। নিজেদের দেশের এই ভয়াবহ এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধন নিয়ে তাদের মুখে কোনো কথা নেই। পশ্চিমবঙ্গের বর্তমান এই ভয়াবহ পরিস্থিতি কোনো আক্ষরিক ঘটনা নয়, এটি আরএসএস এবং বিজেপির দীর্ঘদিনের লালন করা কট্টর মুসলিম বিদ্বেষী গুজরাট মডেলের একটি সুপরিকল্পিত বাস্তবায়ন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হারার পর থেকেই পশ্চিমবঙ্গে মুসলমানদের দোকানপাট, বাড়িঘর, এমনকি সকল ধরনের প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি বাদ পড়েনি মমতা ব্যানার্জির দল অর্থাৎ তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও। 2002 সালের গুজরাট দাঙ্গার কথা আমাদের সবারই মনে আছে। সেখানে কয়েক হাজার মুসলিমকে অত্যন্ত নৃশংসভাবে শেষ করা হয়েছিল। বহু মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার মতো ভয়াবহ পৈশাচিক ঘটনা ঘটেছিল এবং সেই সময়ের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পৃক্ততা নিয়ে আজও বিশ্বজুড়ে বিতর্ক রয়েছে। আর এই ঘটনার পর মোদীকে গুজরাটের কসাই বলা হতো। আজ সেই একই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দল যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেছে, তখন গুজরাটের সেই ভয়াবহ দিনগুলোর প্রতিচ্ছবি যেন বারবার ফিরে এসেছে বাংলার মাটিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন এই আগ্রাসনকে আরও বহুগুণ উস্কে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক স্বার্থে হলেও পশ্চিমবঙ্গে আরএসএস এবং এর কট্টর হিন্দুত্ববাদী এজেন্ডা এবং সিএএ বা এনআরসি এর মতো মুসলিম বিদ্বেষী আইনগুলো বাস্তবায়নে এক ধরনের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু তার পতনের সাথে সাথেই সেই ঢালটি এবার সরে গেছে। ফলস্বরূপ এই উগ্র হিন্দুত্ববাদী শক্তিগুলো যেন শেকল ছেঁড়া কুকুরের মতো ঝাঁপিয়ে পড়েছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং উত্তর 24 পরগনার মতো মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে যে তাণ্ডব হয়েছে, তা কেবলই রাজনৈতিক বিজয় উল্লাস নয়, এটি সুনির্দিষ্টভাবে মুসলিমদের টার্গেট করে একটি অর্থনৈতিক এবং মানুষতাত্ত্বিক যুদ্ধ তৈরি হয়েছে। শুরুতে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের খবর এলেও খুব দ্রুতই তা ভয়াবহ এক রূপ ধারণ করে। বিভিন্ন স্থানে বেছে বেছে মুসলিমদের দোকানপাট, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে প্রচুর লুটতরাজ এবং অগ্নিসংযোগ করা হয়। কেন এই দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হচ্ছে? এর পেছনের রাজনীতিটি অত্যন্ত সুদূরপ্রসারী। হিন্দুত্ববাদীরা খুব ভালো করে জানে যে কোনো সম্প্রদায়কে চিরতরে পঙ্গু করে দিতে হলে প্রথমেই তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে হবে। মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করার অর্থ হলো তাদেরকে একেবারেই পথে বসিয়ে দেয়া, যাতে তারা নিজেদের অধিকার নিয়ে কথা বলানোর সুযোগ না পায় এবং তারা নিজের পায়ে দাঁড়াতেই না পারে। শুধু গ্রাম বা মফস্বল নয়, কলিকাতার বুকে আনানসোল এবং হাওড়ার মতো বড় শিল্প শহরগুলোতেও এই দাঙ্গা এবং তাণ্ডব ছড়িয়ে পড়েছে। দর্শক, বিজয় মিছিলের নামে উস্কানিমূলক স্লোগান দিয়ে এবং ডিজে বাজিয়ে মুসলিম মহল্লাগুলোতে ত্রাস সৃষ্টি করা হয়েছে। এমনকি পবিত্র মসজিদগুলো লক্ষ্য করেও হামলা চালানো হচ্ছে, যা সরাসরি একটি সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি এবং
অস্তিত্বের উপর চরম আঘাত। এই ধ্বংসযজ্ঞের আরেকটি ভয়াবহ দিক হলো এটি কেবল ধর্মীয় বিদ্বেষের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি চরম ফেসিবাদী রাজনৈতিক প্রতিহিংসায় রূপ নিয়েছে। বিজেপি এবং আরএসএস এর মূল মন্ত্র হলো যে আমাদের সাথে নেই সে আমাদের শত্রু। এই নীতির কারণে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত থাকা হিন্দু নেতাকর্মীরাও এই নরকীয় তাণ্ডব থেকে রেহাই পাচ্ছে না। যেসব হিন্দু তৃণমূল কংগ্রেসের রাজনীতি করতেন বা বিজেপি হিন্দুত্ববাদী এজেন্ডার বিরোধিতা করতেন, তাদের বাড়িঘরের সামনেও হামলা চালানো হচ্ছে। এটি প্রমাণ করেছে যে বিজেপির এই উগ্রবাদ কেবল মুসলিমদের বিরুদ্ধেই নয়, বরং এটি যে কোনো ধরনের বিরোধী মতের বিরুদ্ধে। তারা পুরো পশ্চিমবঙ্গকে এমন একটি ভয়ের রাজত্বে পরিণত করতে চায় যেখানে তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ অবশিষ্ট থাকবে না, হিন্দু হোক বা মুসলিম। বিজেপির আদর্শের বাইরে গেলেই তার পরিণতি হবে ভয়াবহ। যে কোনো দাঙ্গা বা সহিংসতায় সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ। কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের ভূমিকা চরম হতাশাজনক এবং সন্দেহজনক। রাজ্যের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ মোতায়েন করা সত্ত্বেও চোখের সামনে মুসলিমদের বাড়িঘর জ্বলছে, অথচ পুলিশ নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে পুলিশের মদদেই হামলাকারীরা এই তাণ্ডব চালানোর সাহস পাচ্ছে। কিন্তু প্রশাসনের এই নীরবতার কারণ কি? ভারতে যখনই ক্ষমতার রদবদল হয় তখন পুলিশ প্রশাসন রাতারাতি ক্ষমতাসীন দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়। পুলিশ কর্মকর্তারা জানেন যে এই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাদের নিজেদের চাকরি হুমকির মুখে পড়বে বা শাসক দলের রোষানলে পড়তে হবে। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার বদলে তারা হামলাকারীদের অলিখিত ছাড়পত্র দিয়ে রেখেছে। এই স্টেট স্পন্সর্ড বা রাষ্ট্র মদতপুষ্ট সহিংসতাই সবচেয়ে বড় ভয়ঙ্কর। দর্শক, এবার আসুন একটি আইনি দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা বিশ্লেষণ করা যাক। ভারতের সংবিধানকে পৃথিবীর অন্যতম বৃহৎ গণতান্ত্রিক সংবিধান বলা হয়, কিন্তু পশ্চিমবঙ্গের সেই সংবিধানের পাতাগুলো যেন আগুনে পুড়ছে। আইনের ভাষায় বললে এখানে সংবিধানের মৌলিক অধিকারগুলোর চরম লঙ্ঘন হয়েছে। ভারতের সংবিধানের 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে আইন দ্বারা প্রতিষ্ঠিত প্রক্রিয়া ছাড়া কোনো ব্যক্তির জীবন বা স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না। একজন নাগরিকের শান্তিতে বসবাস করা এবং জীবনের নিরাপত্তা পাওয়া তার মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। কিন্তু মুসলিমদের বাড়িগুলোতে আগুন দিয়ে রাষ্ট্র সরাসরি তার নাগরিকদের বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করেছে। দর্শক, এছাড়াও ভারতের দণ্ডবিধি বা বর্তমান ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস অনুযায়ী দাঙ্গা বাঁধানো, অগ্নিসংযোগ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা চরম শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু খোদ রাষ্ট্রযন্ত্র এবং সরকার এই অপরাধীদের পৃষ্ঠপোষকতা করছে। সুতরাং এই আইনগুলো কেবল বইয়ের পাতাতেই বন্দী হয়ে রয়েছে। দর্শক, পশ্চিমবঙ্গের এই নির্বাচন পরবর্তী সহিংসতা কেবল একটি রাজ্যের অভ্যন্তরীণ সমস্যাই নয়, এটি পুরো উপমহাদেশের জন্য এক বিশাল অশনি সংকেত। কট্টরপন্থী বিজেপির এই জয় এবং তৎপরবর্তী তাণ্ডব প্রমাণ করেছে যে আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গে মুসলিমদের জীবনযাত্রা কতটা দুর্বিষহ হতে চলেছে। সামনে হয়তো খুব দ্রুতই নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ এবং জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি বাস্তবায়নের কাজ শুরু হবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ভারতের এই দ্বিমুখী আচরণ এবং পশ্চিমবঙ্গের বর্তমান ভয়াবহ পরিস্থিতি নিয়ে আপনাদের বিশ্লেষণ কি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।